জি স্যার। স্যার, স্যার আচ্ছা, ডাউনলোড তোমাদের রেকর্ডেড ভিডিওটা কেন আর কি অ্যাভেলেবল ছিল না, তার পিছনে রিজন হলো আমি ওই ওটা ডাউনলোড করে রাখতাম না। হ্যাঁ, ওই ইমেল থেকে আমি তোমাদের শর্টকাটটা সেন্ড করে দিতাম যাতে তোমরা ভিউ মানে করতে পারো। ডাউনলোডের অপশনটা ওখানে নাই। আমি এখন থেকে ডাউনলোড করে রাখবো না, তাহলে তোমরা ডাউনলোড করে রাখতে পারবে, সমস্যা হবে না। ওকে ফাইন। তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় এক্সপেরিমেন্টটা করার দরকার হলো স্টাডি অফ ডায়েট ক্যারেক্টারিস্টিক্স। তো এটা বোঝার জন্য হলেও আমার প্রথমে লাগবে ডায়েট জিনিসটা কি, এই জিনিসটা জানা। তো তার জন্য চলে যাচ্ছি আমরা একটু থিওরিটিক্যাল পর্শনে। থিওরিটিক্যাল পর্শনের মধ্যে আমরা প্রথমে এটাকে এটা একটু ইন করে রাখি। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, খুব শর্টলি চলে যাচ্ছে এখানে। আমরা সেমিকন্ডাক্টরকে পিউরিটির উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা হলো পিওর। আর একটা হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা আসলে পিওর না। এটার মধ্যে আসলে বিভিন্ন ধরনের ডোপিং করা থাকে বা ভেজাল করা থাকে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। এইটাতে না যাই। তো এখন কথা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমার কেন দরকার হয়। পিওর যে সেমিকন্ডাক্টরটা, এখানে আসলে চার্জ ক্যারিয়ারের পরিমাণ খুব কম থাকে। ওই সামান্য পরিমাণ চার্জ ক্যারিয়ার দিয়ে আসলে ইলেকট্রিসিটি ফ্লো করা যাবে না, বা যা পাবো ওটা দিয়ে কাজ হবে না, ডিভাইস রান হবে না। দ্যাটস ওয়াই আমার দরকার কি আরো বেশি চার্জ ক্যারিয়ার। তো আমি কি করব, দুইটা ওয়ে আছে। এক হলো টেম্পারেচার এবং প্রেসার প্রোভাইড করব, আরেকটা ওয়ে আছে সেটা হলো এর সাথে ভেজাল মিশাবো বা মেটালিক ইম্পিউরিটি গুলো অ্যাড করব। তো মেটালিক ইম্পিউরিটি অ্যাড করলে এটার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রন অথবা হোল ক্রিয়েট হয়, মানে হলো চার্জ ক্যারিয়ার ক্রিয়েট হয়। পরবর্তীতে আমি চাইলে ওই চার্জ ক্যারিয়ার দিয়ে ইজিলি ইলেকট্রিসিটি রান করাতে পারবো এবং ডিভাইস রান করাতে পারবো। এর জন্য আর কি ভেজাল মিশানো হয়। তো কি ধরনের ভেজাল মিশালাম তার উপর ডিপেন্ড করে এটা দুইটা ভাগে ভাগ করা যায়, এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়াল। ফার্স্ট চলে যাই। এই যে দেখো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে চার্জ ক্যারিয়ার পরিমাণ খুব কম থাকে আর এক্সট্রিনসিক এর মধ্যে অনেক বেশি থাকে। ওকে, এবার আসো, আমি যদি একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, পেন্টাভ্যালেন্ট মানে হলো যাদের আউটার সেলে ইলেকট্রন থাকে 5টা, এই ধরনের কোন ইম্পিউরিটি লাইক আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, এগুলো অ্যাড করি, তাহলে এন টাইপ ম্যাটেরিয়াল ক্রিয়েট হবে। কি করে? ওই পঞ্চযোজী যেই ম্যাটেরিয়াল গুলো অ্যাড করলাম সেগুলো 4টা বন্ড ক্রিয়েট করবে 4টা সিলিকনের সাথে, কিন্তু 5 নাম্বার যে ইলেকট্রনটা ওটা আসলে ফ্রি থেকে যাবে। ওই যে একটা ইলেকট্রন ফ্রি থেকে গেল, এই ইলেকট্রনটাই তখন আসলে ইলেকট্রিসিটি ফ্লোতে অংশগ্রহণ করে। বোঝা গেছে? জি স্যার। এবার চলে যাই আমরা পি টাইপ ম্যাটেরিয়ালে। পি টাইপ ম্যাটেরিয়াল হলো উল্টোটা। আমরা একটা ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল যাদের আউটার সেলে ইলেকট্রন আছে 3টা, এমন একটা ম্যাটেরিয়াল যদি পিওর সেমিকন্ডাক্টরের সাথে মিক্স করি তাহলে সেটা হয়ে যাবে পি টাইপ ম্যাটেরিয়াল। এটা কিভাবে কাজ করে? ধরো গ্যালিয়াম তোমার এক ধরনের পি টাইপ ম্যাটেরিয়াল, সরি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে, এগুলো আউটার সেলে ইলেকট্রন আছে 3টা। দ্যাটস ওয়াই সে কি করে 3টা সিলিকনের সাথে 3টা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করতে পারে। কিন্তু 4 নাম্বার যে বন্ড, এই বন্ডের মধ্যে গ্যালিয়াম কোনো ইলেকট্রন ডোনেট করতে পারে না বা কন্ট্রিবিউট করতে পারে না। সিলিকন দেয়, সিলিকন প্রোভাইড করে ঠিকই, কিন্তু গ্যালিয়াম প্রোভাইড করতে পারে না। দ্যাটস ওয়াই গ্যালিয়ামের এই জায়গাটা বা এই বন্ডের এই জায়গাটা খালি থেকে যায় বা ভ্যাকেন্ট থেকে যায়। এই ভ্যাকেন্ট জায়গাটা তখন কি করে, চারপাশে ইলেকট্রন খোঁজা শুরু করে যে কোথায় দুর্বল ইলেকট্রন আছে আমি সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসবো। এই ভ্যাকেন্ট জায়গাটাকে বলা হয় হোল। এই হোলগুলো হলো তোমার পজিটিভ চার্জ এরিয়া বা ইলেকট্রন অ্যাট্রাকটিভ এরিয়া। এখানে আসলে ইলেকট্রনকে অ্যাট্রাকশন করে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি যদি অ্যাড করি তাহলে প্রচুর পরিমাণে হোল ক্রিয়েট হয়। আর এই হোলগুলো যেহেতু পজিটিভলি চার্জ, তো এগুলো আসলে ইলেকট্রিসিটি কন্ডাকশনে অংশগ্রহণ করে। তো আমরা মোটামুটি একটা ওভারভিউ নিলাম যে এন টাইপ ম্যাটেরিয়াল কি ধরনের, পি টাইপ ম্যাটেরিয়াল কি ধরনের। এবার হলো আমরা প্রথম এই দুইটাকে অ্যাড করাবো এবং অ্যাড করে প্রথম সুইচ ক্রিয়েট করব ইলেকট্রনিক্স এর জগতে। প্রথম সুইচ সেটা হলো একটা পিএন জাংশন এবং সেই পিএন জাংশনটাই হলো একটা ডায়োড।
একটু ফাস্ট চলে যাই। এখানে কিছু ম্যাগনেটিকের ব্যাপার আছে, এগুলো পরবর্তীতে তৈরি করবো আমরা। আচ্ছা দেখো, এই ফরমেশন অফ পিএন জাংশন, এই পিএন জাংশন বা একটা ডায়োড কিভাবে তৈরি করে। নরমালি একটা এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়ালকে জোড়া লাগাই দিলে আসলে এই পিএন জাংশনটা পাওয়া যাবে না। এটা একটা স্পেশাল স্পেশাল প্রসেসের মাধ্যমে আগাতে হয়। এই ধরনের একটা স্পেশাল প্রসেস হলো অ্যালোয়িং। প্রসেসটাকে বলে অ্যালোয়িং প্রসেস। ওটা কিভাবে কাজ করে, একটা এন টাইপ ম্যাটেরিয়াল নেওয়া হয় এবং তার উপর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, যে কেবলই যেটা দেখলাম গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে, এই ধরনের একটা ইম্পিউরিটি বসানো হয়। বসায় কি করা হয়, এই দুইটা ব্লকের মাঝে এই সারফেসে প্রচুর পরিমাণে টেম্পারেচার প্রোভাইড করা হয়। দেখো এখানে অ্যারাউন্ড 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়। এত টেম্পারেচারে হয় কি তাদের এই সারফেসটা গলে যায়। এটা যদি গলে যায় তাহলে গ্যালিয়ামটা ধীরে ধীরে এটার সাথে মিক্স আপ হতে থাকে এন টাইপ ম্যাটেরিয়ালের সাথে। আর গ্যালিয়ামটা হলো কি ধরনের, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। তখন হয় কি, এই ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি তোমার বা এই গ্যালিয়ামটা এই এন টাইপ ম্যাটেরিয়ালের এই সার্টেন অংশ যেখানে আসলে মিক্স হয়ে গেছে, এই জায়গার মধ্যে পি টাইপ ম্যাটেরিয়াল ক্রিয়েট করে। কারণ এই জায়গার মধ্যে কিসের ঘনত্ব বেড়ে যায়, এই ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির ঘনত্ব বেড়ে যায় এই সার্টেন এরিয়াতে। দ্যাটস ওয়াই সেখানে ক্রিয়েট হয় পি টাইপ ম্যাটেরিয়াল। এই জায়গাটায় পি টাইপ ম্যাটেরিয়াল ক্রিয়েট হয়। পরবর্তীতে কি করা হয়, এই যে দেখো মিক্স হয়ে এখানে পি টাইপ হয়েছে, এখানে এন টাইপ হয়েছে। পরবর্তীতে এই যে তাদের মিক্স জোনটা আছে এটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে তারপর একটা সার্টেন অংশ কেটে নেওয়া হয়, সার্টেন একটা পোর্শন কেটে নেওয়া হয়। বুঝা গেছে? সেই কাটা অংশটাই আসলে আমার একটা পিএন জাংশন হিসেবে কাজ করে। আর এই পিএন জাংশনটাই হলো একটা ইলেকট্রনিক্সের সুইচ। ওকে, অথবা এটাই তখন ক্রিয়েট হয় একটা ডায়োড হিসেবে। তো স্যার একটু ভিতরে কি আবার কোনটা বলো তো? এই যে লাস্টে স্যার একেবারে সবগুলো ইনপুট করা হলো। আচ্ছা দেখো, এখানে পি টাইপ ম্যাটেরিয়াল এন টাইপ ম্যাটেরিয়াল তো মিক্স হলো, মানে এটা তো বুঝতে পারছো। জি স্যার। তারপরে কি করা হয়, এটাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা করে তাদের এই কন্টাক্ট পয়েন্ট থেকে একটা অংশ কেটে নেওয়া হয়। সেই একটা সার্টেন অংশই হলো এখানে পিএন জাংশন হিসেবে কাজ করে। মানে এক পাশে পি টাইপ ম্যাটেরিয়াল, এক পাশে এন টাইপ ম্যাটেরিয়াল। এই প্রসেসটাকে বলা হয় হলো অ্যালোয়িং প্রসেস। জি স্যার। তো ভিতরে আসলে কি ঘটনা ঘটে, এই দুইটাকে তো জোড়া লাগালাম। এবার জোড়া লাগানোর পরে কি ঘটনা ঘটে, জোড়া লাগালে এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে তো প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, আর পি টাইপ ম্যাটেরিয়ালে কি আছে, হোল। তাতে এইখানে এই জাংশনটা, এটাকে জাংশন বলে, যেখানে আসলে জোড়া লাগছে, এই জাংশনটার মধ্যে বা জাংশনটার কাছে যে ইলেকট্রন এবং হোলগুলো আছে সেগুলো একসাথে কম্বাইন্ড হয়ে যায়। এই হোলগুলো ইলেকট্রনকে নিজের মধ্যে টেনে নিয়ে আসে। তো হয় কি, এই সার্টেন একটা পোর্শনের মধ্যে কোনো ইলেকট্রন হোল আর কিন্তু খালি নেই, সবগুলো কি পেয়ার্ড হয়ে গেছে। এই অংশে যেহেতু কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার থাকে না, দ্যাটস ওয়াই এই অংশটাকে বা এই অঞ্চলটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজন। ডিপ্লেশন মানে হলো খালি, চার্জ শূন্য এরিয়া, এখানে আর কোনো ফ্রি চার্জ ক্যারিয়ার নাই। আচ্ছা, এইখানে এই যে লেয়ারটা ক্রিয়েট হলো, এই লেয়ারের দুইটা অংশ থাকে। কিভাবে, এন টাইপ ম্যাটেরিয়াল কি করে, ইলেকট্রন ডোনেট করে। সো এই সার্টেন অংশটা চার্জ পজিটিভিটি শো করবে যে আমি ইলেকট্রন ডোনেট করছি। আর এই সার্টেন অংশটা যেহেতু ইলেকট্রন রিসিভ করছে, সে চার্জ নেগেটিভিটি শো করবে। তাহলে এক পাশে চার্জ পজিটিভ, এক পাশে চার্জ নেগেটিভ। সো হয় কি, তাদের এখানে একটা ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট হয়, যেটাকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল। ওকে, এই যে দুই ধরনের চার্জ ক্রিয়েট হলো, এই চার্জের পার্থক্যকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল। এই যে কেবল তোমরা দেখলা যে একটা ব্যারিয়ার বা একটা দেয়াল তৈরি হলো, এই দেয়ালটাই হলো মেইন সুইচিং এর কাজ করে। তো এবার আসো যে এটা কিভাবে সুইচিং এর কাজ করতে পারে। আমি কোন একটা সার্টেন কন্ডিশন প্রোভাইড করব, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই দেয়ালটা একটা সময় ভেঙে ফেলতে পারি, আমরা চাইলে রিমুভ করে ফেলতে পারি। যদি এই দেয়ালটাকে রিমুভ করে ফেলি তাহলে এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করাতে পারবো। আবার যখন আমার দরকার না হবে, ইলেকট্রিসিটি বন্ধ করতে চাবো, আমি এই দেয়ালটা আবার নতুন করে তৈরি করে রাখবো বা তৈরি করে দিব, তাহলে আবার ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ হয়ে যাবে।
আপাতত এইটুকু বুঝতে পারছো তো? জি স্যার। ওকে ফাইন। আজকের মতো এইটুকু ইনফরমেশন যথেষ্ট। ওকে ফাইন, তাহলে আমরা চলে যাই। আমরা তো কেবল দেখে আসলাম একটা পিএন জাংশন কেমন দেখতে হয়, এবং সেই সিম্পল পিএন জাংশনটাই হলো একটা ডায়োড। এটা হলো ডায়োডের সিম্বল, যার এক পাশে পি টার্মিনাল, এক পাশে এন টার্মিনাল। অ্যারো হেড যেটা আছে সেটা হলো পি টার্মিনাল, আর যে পাশে বারের মতো দেয়া আছে মানে এরকম একটা দাগ, সেটা হলো এন টার্মিনাল। ওকে, তো এটা পি, এটা এই পাশেরটা হলো এন টার্মিনাল। আমরা আজকে বেসিক্যালি একটা পিএন জাংশন অথবা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা দেখব, যে এটা আসলে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স শো করে। এইটা হলো সেই একটা পিএন জাংশন অথবা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। মানে হলো ভোল্টেজের সাথে এটা কিভাবে কারেন্টের সম্পর্কটা সম্পর্কিত, বা কারেন্টটা কিভাবে চেঞ্জ হয়। এটা যদি বুঝতে হয় তাহলে আমরা যে মাত্র সুইচিং এর কথা বললাম, যে আমরা একবার দরকার হবে আমি এটা দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করাবো, আবার দরকার না হলে ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ করে রাখবো, তাই তো? এই যে ডায়োডের এই অংশটাকে বলা হয় হলো ফরওয়ার্ড বায়াস রিজন বা ফরওয়ার্ড বায়াস অঞ্চল। এই অংশটা দিয়ে হলো ইলেকট্রিসিটি পাস করা হয়, অন্যভাবে বলতে গেলে এটা হলো অন স্টেট। অন স্টেট মানে এটাতে চালু হচ্ছে, ইলেকট্রিসিটি পাস হবে। আর এই অংশটাকে বলা হয় অফ স্টেট, মানে হলো এটা হলো রিভার্স বায়াস রিজন। এই পুরো অংশটা রিভার্স বায়াস রিজন, আর এই রিভার্স বায়াস রিজনের এইটুকু অংশটাকে বলা হয় হলো অফ স্টেট, যেখানে আসলে ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ হয়ে যায়। এগুলাতে না যাই, এগুলাতে পরে যাব, থিওরি পরে আসতে হবে। তো আজকে আমাদের টার্গেট হবে এই ফরওয়ার্ড বায়াস অংশটা নিয়ে কাজ করা। ওকে, রিভার্স বায়াস অংশটা বা এইরকম ক্যারেক্টারিস্টিক্সটা আসলে আমরা নরমাল সিলিকন ডায়োড গুলা দিয়ে দেখতে পারবো না। তার পিছনে কারণ হলো একটা সার্টেন অংশের পরে ব্রেকডাউনে চলে যায়, মানে হলো এটাকে ব্রেকডাউন মানে কি, বিকল। মানে নরমাল যদি ডায়োড থাকে সেটা এই অংশের পরে এসে নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা এই অংশের কাজগুলো নরমাল ডায়োড দিয়ে করব না, এটার জন্য স্পেশাল ডায়োড আছে। তা আমরা জাস্ট হলো এই ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাই আজকে ডিজাইন করব। একটা ডায়োডের মধ্যে দিয়ে ভোল্টেজ পাস করাবো, এবং সেইখান থেকে কিছু ডেটা কালেক্ট করব, ওটার মধ্যে দিয়ে কত কারেন্ট যায় সেটা চেক করব, এবং চেক করার পরবর্তীতে সেই ডেটা সেট গুলো নিয়ে দেখবো যে এইরকম একটা কার্ভ আসে কিনা। যদি আমরা এরকম একটা কার্ভ আসে তাহলে বুঝে নিব যে ঠিক আছে, আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ ডিজাইন করতে পারছি। এই কার্ভটা কি লিনিয়ার, এই কার্ভটা কি তোমার স্ট্রেট লাইন, এক্সপোনেনশিয়াল? স্যার এটা স্টেটই তো স্যার। এটা কি লিনিয়ার না এক্সপোনেনশিয়াল মনে হচ্ছে? এক্সপোনেনশিয়াল কার্ভগুলো কি হয়, ধীরে ধীরে কিন্তু উপরের দিকে শার্পলি রাইজ করতে থাকে। এটা কিন্তু ধীরে ধীরে উপরে শার্পলি রাইজ করতেছে। আর লিনিয়ারটা হলো একদম স্ট্রেট লাইন চলে যাবে। বুঝা গেছে? জি স্যার। তো বেসিক্যালি কি ঘটনা ঘটে সেটা আগে একটু দেখে নিই। ডায়োড হলো এমন একটা ডিভাইস যেটার মধ্যে দিয়ে যদি ভোল্টেজ পাস করাই, প্রথম অবস্থায় সে কোনো কারেন্ট দিচ্ছে না। দেখো তো এই অংশের মধ্যে কোনো কারেন্ট পাচ্ছ কিনা, কারেন্ট কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছে না। এই অংশে তাহলে কারেন্ট না দেখানোর কারণটা কি? এইটার কারণটা হলো এইটুকু ভোল্টেজ লাগে আমার পিএন জাংশনের মাঝে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটাকে ভাঙার জন্য। একবার যখন সেই দেয়ালটা ভাঙা শুরু হয়েছে তখন থেকেই এটার মধ্যে দিয়ে ভোল্টেজ, সরি, এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস হওয়া শুরু করবে। এরপর থেকে যত বেশি ভোল্টেজ বাড়াবো তত কারেন্ট বাড়তে থাকবে শার্পলি। এটা বুঝতে পারছো কেন এই কার্ভটা এরকম দেখতে? জি স্যার। এখন আসো যে এইখানে কতটুকু ভোল্টেজ দরকার। যদি আমার পিএন জাংশনটা বা ডায়োডটা সিলিকন দিয়ে তৈরি করি তাহলে তার জন্য 0.7 ভোল্টের মতো দরকার হবে, আর যদি ডায়োডটা জার্মেনিয়াম দিয়ে তৈরি করি তাহলে 0.3 ভোল্টের মতো দরকার হবে। তা আমরা সিলিকন ডায়োড নিয়ে আসলে ডিল করব, তো দেখব যে এই নি ভোল্টেজটা, এটাকে বলে নি ভোল্টেজ, এই নি ভোল্টেজটা মানটা 0.7 এর কাছাকাছি আসে কিনা, এবং তারপরে কারেন্ট ধীরে ধীরে বাড়া শুরু করে কিনা।
এই দুইটা জিনিস চেক করাই হবে আজকে আমাদের টার্গেট। ক্লিয়ার আজকে ল্যাবের টার্গেট নিয়ে? জি স্যার। স্যার ওকে ফাইন, তাহলে আমরা এরকম একটা সার্কিট ডিজাইন করব যেখানে একটা ভোল্টেজ সোর্স নিব, ধীরে ধীরে ভোল্টেজটাকে বাড়াতে থাকবো, একটা সেফটি রেজিস্টার, এটা হলো সেফটি রেজিস্টার, একটা সেফটি রেজিস্টার ইউজ করব 1k, আর একটা ডায়োড, এটার উপরে পজিটিভ নিচে নেগেটিভ, মানে পি এন, এভাবে এই কনফিগারেশন রাখতে হবে। এবং সেখান থেকে আমরা কিছু ডেটা কালেক্ট করব, ডেটার জন্য টেবিল বোঝাবো, ডেটার জন্য টেবিল নাই। ফাইন, তাহলে তোমরা নিজেরা টেবিল এটা তৈরি করে নিবা। এখানে বেসিক্যালি কি কি তৈরি করতে হবে টেবিলের মধ্যে? প্রথমে ভিডিসি চাইলে লিখে রাখতে পারো। প্রথমে লাগবে ভিডিসি, এটার জন্য একটা কলাম। তারপরে তোমার ক্যালকুলেট করবা ভিআর, মানে এই রেজিস্টারের মধ্যে ভোল্টেজ কত। তারপরে ক্যালকুলেট করবা এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত, ভিডি এর একটা কলাম। এবং সবার শেষে হলো আইডি, মানে ডায়োডের কারেন্ট কত যাচ্ছে, আইডি, এটার জন্য আরেকটা কলাম। ইন টোটাল এই 4টা কলাম লাগবে। ক্লিয়ার? স্যার ভিডিসি ভিডি আর দুটো কি স্যার? ভিডিসি এর জন্য একটা লাগবে কলাম, বি জি স্যার। আইডি লাস্টেরটা আইডি। রেজিস্টারের ভোল্টেজ মেপে এটা একটা কলাম বানাবা, ডায়োডের ভোল্টেজ মাপবা, এটা একটা কলাম বানাবা, আর একটা হলো ডায়োডের কারেন্টের জন্য কলাম বানাবা, আইডি। ওকে, 3 নাম্বারটা কি স্যার? 3 নাম্বারটা স্যার, 3 নাম্বারটা 3 কি? নাম্বারটাই ভিডি ডায়োডের ভোল্টেজ, এবং ওকে স্যার। সবার শেষেরটা হলো আইডি, ডায়োডের কারেন্ট। জি স্যার, ঠিক আছে। ফাইন, এই 4টা কলাম বানাবো, দেন ভিডিসি এর মান ধীরে ধীরে বাড়তে থাকবো, 0.1 0.2 এভাবে করে ধীরে ধীরে বাড়তে থাকবো। বাড়ানোর সাথে সাথে আমরা দেখবো যে এখানে কতটুকু মানে ভোল্টেজ পাই এই রেজিস্টার অ্যাক্রসে এবং ডায়োড অ্যাক্রসে। এবং এটার মান অ্যারাউন্ড তোমার 12 ভোল্টের মতো নিবা। ওকে, সাপ্লাই ভোল্টেজের মান ফার্স্ট টাইম স্যার? ভিডিসি স্যার। হ্যাঁ, এটা মোটামুটি 12 ভোল্টের কাছাকাছি নিয়ে যাবে। স্যার আস্তে আস্তে নেব নাকি স্যার একবারে নেব? হ্যাঁ, এটা চেক করতে পারি, এটা ধীরে ধীরে আমরা বাড়াবো কিনা, এক ঘর করে বাড়ালেও হয়। ওকে, মাল্টিমিটার নিয়ে আসি মেজার করার জন্য, আরেকটা মাল্টিমিটার নিয়ে আসি। আচ্ছা, এখানে কিছুটা আমি আগে ডিজাইন করে রাখছি, দেখো একটা রেজিস্টার ইউজ করছি, সেফটি রেজিস্টার, এটা হলো 1k নিব। আচ্ছা, এটা কি চেঞ্জ করে নিব নাকি 1k রাখবো, তোমাদের ইচ্ছা। স্যার যেটা শেষ পাওয়া যাবে স্যার ওটা করবে স্যার। আচ্ছা 1k এই রাখেন যাতে 1 কিলো। আচ্ছা 1k রাখলাম, একটা সাপ্লাই ভোল্টেজ যেটার মান 0 থেকে, আচ্ছা ঠিক আছে 0 থেকেই থাক, সমস্যা নেই। এই দুইটাই ভোল্টেজ মেজার করব, দুইটাই ভোল্ট মিটার হিসেবে আসবে। ফাইন, পজিটিভ টার্মিনাল রেজিস্টার এখানে, নেগেটিভ টার্মিনাল এখানে, ডান। ডায়োডের এবার আসো প্র্যাকটিক্যাল ডায়োডটা কেমন হয় দেখি। এটা একটা প্র্যাকটিক্যাল ডায়োড। এই ডায়োডের একদিকে পি টার্মিনাল, একদিকে এন টার্মিনাল। এন টার্মিনালটা বুঝবা কিভাবে? এক্স্যাক্টলি সেম দেখতে হয়, এগুলার একপাশে দেখো একটা স্যার ব্যান্ড সাদা একটা আকারে, দাগ থাকে। হ্যাঁ সাদা একটা ব্যান্ড দেয়া আছে, যেদিকে ব্যান্ড দেয়া আছে সেটা হলো এন টার্মিনাল, এন টার্মিনাল। আর বিপরীতটা হলো পি টার্মিনাল। ফাইন, ওভাবে বসাইছি, উপরে পি টার্মিনাল নিচে এন টার্মিনাল করে, আর এটার মধ্যে ভোল্টেজ মেজার করব। ফাইন, শেষ আমাদের সার্কিটের কনফিগারেশন শেষ। এটাকে যদি সিমুলেট করি, কত ভোল্ট দিচ্ছে, 5 ভোল্ট অলরেডি সাপ্লাই করতেছে, দরকার নেই, আমি এটাকে চাইলে 1 ভোল্ট করতে পারি। আচ্ছা দেখো, আমরা কি করব, একটা একটা করে ভোল্টেজ বাড়াবো এবং তাদের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেগুলো চেক করব। তো ভিডিসি এর মান 1 ভোল্ট, সেই ক্ষেত্রে ভিআর এর মান কত, 484 মিলি ভোল্ট, এটাকে ভোল্টে নিয়ে যাওয়া, মানে 0.484 ভোল্ট। তারপরে আবার এটার মধ্যে অ্যাক্রসে ড্রপ করতেছে, ডায়োড অ্যাক্রসে 516 মিলি ভোল্ট, তো এটাকেও ভোল্টে নিয়ে যাবা। এবার আসো আমরা ধীরে ধীরে বাড়াতে থাকি।
জি স্যার। আচ্ছা 2 ভোল্ট বানালাম, ম্যাক্সিমাম এটা ভোল্টেজ কমে কোথায় গেল চলে গেল? স্যার। স্যার ওটা ভোল্ট হয়ে গেছে, আগে স্যার মিলি ভোল্ট ছিল। মিলি ভোল্ট ছিল। এটার মধ্যে দেখো তো অনেক বেশি ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়েছে না? জি স্যার। এটার মধ্যে প্রায় 1.5 ভোল্টের মতো ড্রপ করছে, আর এখানে 0.5 এর আশেপাশেই এখনো আছে। হ্যাঁ কি স্যার, জি কারণে? স্যার। কি কারণে? বলতে পারি না টাইডের কারণে স্যার। মানে এখনো ওর মাঝে যে ব্যারিয়ারটা আছে বা দেয়ালটা আছে, এই দেয়ালটা ভাঙার জন্য যথেষ্ট পরিমাণ ভোল্টেজ পায়নি। ও আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো 3 ভোল্ট বানাচ্ছি। ও আচ্ছা সরি, এখানে একটা জিনিস হয়তো ইনফরমেশন দিতে ভুল হয়েছে। সেটা হলো ওর অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু কখনোই বেশি বাড়বে না, কারণ এইটা একবার যদি ব্যারিয়ারটা ভেঙে যায় বা দেয়ালটা ভেঙে যায়, তখন সে সর্বোচ্চ কত ভোল্ট নেয়? 0.7। এটার তুমি ইনপুটে যত ভোল্টেজই প্রোভাইড করো না কেন, এটার আসলে ভোল্টেজ 0.7 এর থেকে বেশি বাড়বে না। এটা আমরা চেক করে দেখতে পারি। 3 দিলাম, 4 দিই, দেখো 5.66, 6, 5.78, কাছাকাছি আছে। দেখো যত ভোল্টেজ দাও ম্যাক্সিমাম চলে যাচ্ছে কার মধ্যে? এই রেজিস্টারের মধ্যে। জি স্যার। আর সামান্য ভোল্টেজ ওটার মধ্যে যাচ্ছে। 15, 0.6, 18, সেম। সর্বনাশ, 118 দিলাম কষ্ট। 19, সেম। 20, সেম। আচ্ছা এটাকে আরো বাড়াই, 25, সেম। 30, আর তেমন বাড়তেছে না। স্যার পয়েন্ট দিয়ে ধরবো নাকি স্যার? 0. 40, না কিছু দরকার নেই। দেখো এগুলো জাস্ট দেখতে থাকো। ওর একটা ভোল্টেজ কত? কে 6.22 এর মধ্যেই থাকবে, এর থেকে বাড়বে না আর। 50 ভোল্ট যদিও প্রোভাইড করি তাই, আর বাড়বে না। বুঝতে পারছো? মানে হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ভ্যালু মানে আইডিয়াল ভ্যালুটা হলো তোমার 0.7। জি এটা স্যার। হলো স্যার আইডিয়াল কেস। আমার এখানে বলো। স্যার এটা কি কখনো ভোল্টে যাইতে পারে? যেমন এখন মাল্টি ভোল্টে আছে, এটা কি কখনো ভোল্টে রূপান্তরিত হবে? মাল্টি ভোল্ট কেন, মিলি ভোল্ট। আচ্ছা শোনো, এই ডায়োডটা অ্যাক্টিভ হওয়ার জন্য কত ভোল্ট দরকার হয়? 0.7। 0.7। 0.7। এখন তুমি এই ডায়োডের অ্যাক্রসে মাল্টিমিটার ধরছো, মানে কি ওর যে ভোল্টেজটা সেটাই ওকে ও শো করবে। তাহলে এটা কি কোনোদিন ভোল্টেজ যাওয়া সম্ভব হবে? জি না স্যার। না স্যার। মানে না ওর যতটুকু সর্বোচ্চ লিমিট সেটাই তো সেইটাই তো দেখাবে। দিতে পারো, জি স্যার। তার বেশি পারবে না তো স্যার। ও তো ভোল্ট রেঞ্জে ড্রপ করায় না, ও তো আসলে 0.7 এ বেশি ড্রপ করায় না। এর বেশি কেন দেখাবে? দেখাবে না তো। তো আমাদের এখানে মেইনলি কি দেখাচ্ছিল বা কি দরকার ছিল? কিছু ডেটা কালেক্ট করা এবং দেন ওই গ্রাফটা ডিজাইন করা। ওই ডেটা কালেক্টের জন্য আমার লাগবে হলো ভিডিসি সাপ্লাই কত দিচ্ছে, এই কত রেজিস্টারের মধ্যে কত বাড়ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে, এবং কত এই ডায়োডের মধ্যে বাড়তেছে। কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে। ওকে, এবার কথা হলো এইখান থেকে আরেকটা ডেটা কিন্তু আমার বাকি রয়ে গেছে। আমরা কিন্তু কারেন্ট কতটুকু করে বাড়তেছে সেটা কিন্তু দেখি নাই। সেই জিনিসটা দেখার জন্য দুইটা ওয়ে আছে, তোমরা যেটা প্রিফার করো। একটা ওয়ে হলো এই রেজিস্টারের ভোল্টেজ মেজার করলাম এবং এই রেজিস্টারের মান দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই, সেখান থেকে কারেন্ট চলে আসবে যে কত কারেন্ট এই সার্কিটের মধ্যে দিয়ে এই ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন কেউ হয়তো কোশ্চেন করতে পারো যে আমি বের করতেছি ডায়োডের কারেন্ট, কিন্তু এইখান থেকে কেন বের করতেছি? কেন জি স্যার। এইখান থেকে বের করতেছি না যে ডায়োডের ভোল্টেজ ডিভাইড বাই ডায়োডের রেজিস্ট্যান্স? এটার পিছনে কারণ হলো একটা ডায়োড হলো সেমিকন্ডাক্টিভ ডিভাইস, যেটার রেজিস্ট্যান্স আসলে প্রতি মুহূর্তে ফ্লাকচুয়েট করে, চেঞ্জ হয়। তো এইটা থেকে আসলে কারেন্টটা বের করা যাবে না। তো আমরা কারেন্টটা বের করার আরেকটা ওয়ে কি, এখানে যে রেজিস্টরটা, এই রেজিস্টর ভোল্টেজ ড্রপ থেকে রেজিস্ট্যান্সের মান দিয়ে ডিভাইড করে কারেন্টের মানটা বের করি। কারণ হচ্ছে এই রেজিস্টরের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাই তো ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? অথবা এখানে যেহেতু সুযোগ আছে, তোমরা চাইলে আরেকটা মাল্টিমিটার বসাতে পারো। এই মাল্টিমিটারটাকে অ্যামিটার মোডে সেট করে
দেন এখানে বসাই দিতে পারো, এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে। তাহলে সে দেখাবে যে কত কারেন্ট যাচ্ছে প্রতি মুহূর্তে। 5 ভোল্ট আগের মতো করে আমরা যদি বাড়াতে থাকি, যে 1 ভোল্ট প্রোভাইড করছি, ভিডিসি এর মান 1, ভিআর এর মান 0.4 ভোল্ট, ভিডি এর মান 0.51 ভোল্ট, আর হলো আইডি এর মান কত 484 মাইক্রো অ্যাম্পিয়ার। কিন্তু এটা তো এটার কারেন্টের মান কতটুকু বুঝতে পারতেছো? খুবই সামান্য, খুবই সামান্য। মাইক্রো মানে কি? এই মাইক্রো মানে কি? মাইক্রো রেঞ্জ কত? অনেক ছোট স্যার। 10 ইনভার্স 6। 6 তো জি স্যার। খুবই সামান্য কারেন্ট, এটা আসলে ধরার মতো না। 1 ভোল্ট চেঞ্জের জন্য কতটুকু কারেন্ট চলে গেল? কারেন্ট এখানে কত গুণ বাড়ছে? অ্যারাউন্ড 10,000 গুণ বেড়ে গেছে কারেন্ট। জি স্যার, ওটা তো ভোল্টে স্যার, এটা তো মিলি অ্যাম্পিয়ার। কি বলতেছো? আগে ছিল হলো 484 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট, আমি জাস্ট 1 ভোল্ট চেঞ্জ করলাম। এই ব্যারিয়ারটা কি হয়েছে, মাঝে যে ব্যারিয়ারটা ছিল সেই ব্যারিয়ারটা অলরেডি ভেঙে গেছে, বা ভাঙার প্রায় ভেঙে গেছে আর কি, অনেকটাই ভেঙে গেছে। তো এটার মধ্যে দিয়ে একটা ভালো অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টের মান কত বাড়ছে? প্রায় 10,000 গুণ বেড়ে গেছে কিন্তু আগেরটা থেকে। এরপরে আমি যতই ভোল্টেজ বাড়াতে থাকি, সাপ্লাই ভোল্টেজ, দেখো কারেন্ট কিন্তু ড্রাস্টিক্যালি বাড়া শুরু করছে। লিনিয়ার না, কিন্তু এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়া শুরু করছে। তার এই সেমিকন্ডাক্টরটা কি কোনো নষ্ট হবে না, মানে হ্যাঁ ভোল্টেজ? ডেফিনেটলি, ওর লিমিট আছে, ওর একটা সার্টেন লিমিট আছে, এর বেশি হলেও সে ধরে রাখতে পারবে না। আর এটা স্যার যে লিনিয়ারি বাড়তেছে সেটা কিভাবে মেজার করব? এটা লিনিয়ারলি বাড়বে না, এটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। মানে স্যার এক্সপোনেনশিয়ালি বাড়তেছে যে সেটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব? আচ্ছা, সেটা ফাইন্ড আউটের জন্যই তোমাদের দরকার হবে এই যে ডেটাগুলো কালেক্ট করলাম, এই ডেটাগুলো দিয়ে তোমার একটা গ্রাফ ডিজাইন করতে হবে। আচ্ছা, তো আমাদের হলো আজকে টার্গেট জাস্ট এইটুকু, ফরওয়ার্ড বায়াসিং রিজনটা। এখানে আমরা কি করব, এটা হলো ডায়োডের ভোল্টেজ ভিডি, আর এটা হলো ডায়োডের কারেন্ট আইডি। এই যে তোমার দুইটা কলামের মধ্যে একটা কলামে ডায়োডের ভোল্টেজ পাচ্ছিলা, আর একটা কলামে হলো ডায়োডের কারেন্ট তোমরা ক্যালকুলেট করলা। এই দুই সেট ডেটা নিয়ে তোমরা একটা গ্রাফ ডিজাইন করবা, এবং গ্রাফ ডিজাইন করে দেখবা যে এটা আসলে এরকম লিনিয়ার মানে এক্সপোনেনশিয়ালি ধীরে ধীরে কারেন্ট বাড়তে থাকে কিনা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইটাই ছিল তোমাদের কাজ, এবং এই জিনিসটা চেক করবা যে তোমাদের নীল ভোল্টেজের কাছাকাছি যখন আসে, মানে ডায়োডের ভোল্টেজটা যখন 0.7 এর কাছাকাছি আসে, তখন আমার কারেন্ট কত ফ্লো হয় সেটা মানটা তোমরা একটু লিখে রাখবা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি। বুঝতে পারছো কি বলছি? বলো, এবার বলো। জি স্যার, সমস্যা নেই। কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। না স্যার, এখন তো স্যার কনফিউশন নাই স্যার, করতে গেলে হয়তো করতে গেলে যেটা হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে তাহলে আপাতত রেকর্ডিংটা স্টপ করে দিই যাতে বড় না হয়। স্যার